বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নতুন একটি বই নিয়ে কথা বলতে আসলাম। একটি ডিটেকটিভ উপন্যাস। বইটার নাম হচ্ছে সূর্যতামসী। এই বইটি লেখক হচ্ছে কৌশিক মজুমদার। তো বই শুরু করার আগে বই সম্পর্কে 3টা চমৎকার জিনিস একটু বলে নিই, যেটা আমাকে খুব মানে আশ্চর্য করেছে। সেটা হচ্ছে যে কোনো বইয়ের প্রথমে লেখা থাকে যে এই বইয়ের স্থান, চরিত্র সব কিছু কাল্পনিক। কিন্তু চমৎকার জিনিস হচ্ছে এই বইয়ে আবার খুব বড় করে বলা আছে যে এই বইয়ের যে স্থানের ইতিহাস, যে সমিতির কথা বলা হচ্ছে, বা যে জাদুবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান, এবং কিছু কিছু ক্ষেত্রে এর যে নামগুলো নেওয়া হয়েছে, কাহিনীর নাম, সেগুলোও লেখকের জানা মতে সত্য, শুধু মূল কাহিনীটা কাল্পনিক, উনি এটা বলতেছেন। এইগুলো 1 নম্বর জিনিস, যেটা আমাকে খুব আশ্চর্য করছে। আর দ্বিতীয়ত লেখকের পরিচয়। লেখক স্নাতকোত্তর এবং পিএইচডি সব জায়গায় উনি প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক প্রাপ্ত, এবং উনি এখন জার্মানিতে বই লিখছেন, দেশের বাইরে আছেন। উনি একটা ব্যাকটেরিয়া নিয়ে আবিষ্কার করছেন। তো জিনিসগুলো খুবই মানে আশ্চর্যজনক লাগছে আমার কাছে, যে মানে ওনার প্রোফাইলটা অনেক ভারী, যদিও লেখালেখির দিক থেকে এখন শুরু করছেন, বাট এই সাইডটা আমার কাছে খুব মানে চমৎকার লাগছে। আর 3 নম্বর যেটা আমার কাছে খুব আনন্দদায়ক মনে হয়েছে, যে উনি এই বইটা লেখার জন্য অনেক পরিশ্রম করেছে। যেমন বইয়ের যে সহায়িকা তালিকা, যে কোন কোন বই থেকে উনি সহায়তা নিয়েছেন, সেখানে আমি দেখলাম যে বাংলা বইয়ের ক্ষেত্রে প্রায় 65টা বইয়ের একটা লিস্ট দেখলাম, এর বেশি ছাড়া কম হবে না। ইংরেজির ক্ষেত্রে প্রায় 45টা বই এবং জার্নাল মিলে এগুলোর উনি সহায়তা নিয়ে তারপরে এই বইটা লিখেছেন। 3টা জিনিস আমাকে খুব চমৎকারভাবে মানে টাচ করছে আর কি। আর এই বই আসলে ডিটেকটিভ উপন্যাস, তো এখানে তো খুব ছোট ছোট করে জিনিসগুলোকে আগায় চমৎকার করে, প্রত্যেকটা জিনিস মানে খুব খুঁটে খুঁটে বুঝে বুঝে না দেখলে বা না পড়লে ওইভাবে আসলে জিনিসটাকে বোঝা যায় না। এই জন্য এইখানে আসলে ওইভাবে কাহিনীটা বলা যাবে না, তবে আমি একটা সারাংশ বা সারমর্ম বলতে পারি, যেটা দেখে হয়তো বই সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যাবে আর কি। তো তার আগে বলে নিই, বইটা 2020 সালের জুন মাসে প্রকাশিত হয়। বইয়ের গায়ের মূল্য 450 টাকা। এটা 227 পৃষ্ঠার একটি বই। তো এ হচ্ছে বইয়ের আর বইটার নাম সূর্যতামসী। এখানে নামকরণের আসলে 2টা নামকরণের পাওয়া গেছে। একটা হচ্ছে যে 7টি তারা তিমির, এটা জীবনানন্দ দাশের কবিতার একটা লাইন, একটা ক্ষেত্রে সেটা বলা হচ্ছে। আর একটা ক্ষেত্রে সূর্যতামসী বলতে বোঝানো হচ্ছে যে এই বইটা মেনলি এখানে ম্যাজিকের বিশাল একটা প্রভাব আছে এখানে। তো ম্যাজিকের একটা গোপন সূত্রের কথা বলা হচ্ছে, বা গোপন একটা ম্যাজিকের কথা বলা হচ্ছে, যেটার নাম এইটা, এবং এত ভয়ঙ্কর একটা ম্যাজিক, যে ম্যাজিকে আসলে কেউ দেখাতে গেলে তার মৃত্যু প্রায় অবধারিত, খুব ঝুঁকিপূর্ণ। তো সেটার নাম হচ্ছে সূর্যতামসী। এখন এই দুইটার যে কোনো একটা নাম করুন, আমার মনে হয় পরেরটা হওয়ার ইয়েটাই বেশি থাকে আর কি। তো এবার কাহিনীতে চলে আসি। কাহিনীটা হচ্ছে বিশাল বড় একটা সময়ের গ্যাপের মধ্যে দেখা যায়, এবং এটাকেও যে কত চমৎকারভাবে উনি জুড়েছেন, সেটা তো সারমর্মটা এরকম যে 1892 সালে, তখন ইংরেজদের শাসন আমল, তো চীনাপাড়ায় একটা খুন হয়, নৃশংসভাবে একটা খুন হয়। তো সেই খুন, সেখানে একজন পুলিশ ইন্সপেক্টর প্রিয়নাথ, সে ওখানে, এবং গোয়েন্দা বিভাগের উনি সেখানে যান, এবং সেখানে তারিণী নামে প্রাইভেট ডিটেকটিভ একজন তার সাথে সহায়তার জন্য যান, এবং তার সাথে তারিণীর সাথে তার বন্ধু গণপতি থাকেন, এবং আরেকজন ইংরেজ বন্ধু থাকে, সে সাইগারসন। তো এই হচ্ছে মূল কাহিনী, যে ওখানে যান দেখতে, যে লোকটাকে হত্যা করা হয়েছে, এবং নৃশংসভাবে তাকে খুঁচিয়ে 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 হত্যা করা হয়েছে, এবং যেভাবে হত্যা করা হয়েছে ঠিক একই ঘটনা 2018 সালে এসে আর একটা খুন হচ্ছে, দেবাশিস নামে একজন। তো তাকেও ঠিক নৃশংসভাবে খুন করা হয়েছে, এবং 2টা খুনের একই রকমভাবে চিহ্ন, যে প্রত্যেকটা জায়গায় খুঁচাই খুঁচাই তারপরে বুকে ছুরি দিয়ে খুন করা হয়েছে, এবং খুনের পরে অন্ডকেশ কেটে ফেলা হয়েছে, যেটা ওই 1892 সালের খুনের সময় ছিল, 2018 সালেও আছে। তার মানে এটা ধরে নেওয়া হচ্ছে একই দল থেকে করা হচ্ছে, যেটা ওই সময় এখনও করা আছে। আরেকটা মজার জিনিস হচ্ছে যে ওই সময় তারিণী নামে যার কথা বলা হলো, যে ডিটেকটিভ প্রাইভেট গোয়েন্দা, সে একটা অফিস খুলছিল, এবং সে সেখানেই বসতো। সেখান থেকে ওই প্রিয়নাথের সাথে তাকে হেল্প করার জন্য ওখানে ওই কেসটা দেখতে গেল।
এই এত বছর পরে এসে 100 বছরের উপরে এসে 2018 সালে তারিণীরই আর এক পরবর্তী প্রজন্ম তুর্বসু নাম হচ্ছে তুর্বসু নামে, উনি ওই সেই তারিণীর অফিস ঘরটা আবার নতুন করে চালু করলেন এবং ওনারও শখ, উনি প্রাইভেট ডিটেকটিভ হবেন। এবং উনিও প্রথমে ডিটেকটিভ হওয়ার পরে যে কেসটা ওনার সামনে হলো সেটা এই দেবাশিস মৃত্যু, এবং সেটা ওই একইভাবে মৃত্যু। তখন এই দেবাশিসের মাধ্যমে আসলে ওই ঘটনাগুলো তুর্বসুর মাধ্যমে ঘটনাগুলো আসলো। উনি যখন এইটা দেখলো তখন উনি ওই তারিণীর বই ঘাঁটতে ঘাঁটতে খুঁজতে তখন তারিণীর একটা ডায়েরি পেল, এবং তারিণীর ডায়েরিতে ওখানে প্রিয়নাথের একটা ডায়েরি ছিল এবং তারিণীর একটা ডায়েরি ছিল। তো প্রিয়নাথ আবার বইয়ের শুরুতে এরকমভাবে শুরু করা হয় যে প্রিয়নাথ তার এই চাকরি জীবন শেষ করার পরে অনেক ঘটনা যেগুলো আসলে উদ্ধার করতে পেরেছেন, যেগুলো পারেনি, সেগুলো ওনার ডায়েরিতে লিখে রাখতেন। তো শেষ সময় এসে সে ডায়েরিটা তারিণীকে দিয়ে যায় এবং উনি ওইভাবে বলে যে আমি বেঁচে থাকতে তো এগুলো আসলে প্রকাশ হলো না, তো পরবর্তী কোনো এক প্রজন্ম এটা প্রকাশ হবে এবং তখন পুরা কলকাতা, পুরা ভারতবর্ষে ভিত্তি নড়ে যাবে যে কী ঘটেছিল ওই সময় সেটা জানতে পারে। তো সেটা আসলে জানায় যে ওখানে তখন যে খুনটা হয় সেটা আসলে বড়লাটের ছোট ভাই পল, সে পাগল হয়ে যায়। পাগল হয়ে যাওয়ার পরে তো তখন পাগলের চিকিৎসা করা হতো যে ধরা হয়ে যায় মাথার কোনো একটা জায়গায় রক্ত গরম হলে সেই রক্তটা মাথার খুলি ছিদ্র করে বের করে দিলে লোকটা ঠান্ডা হয়ে যায়, আর মাথা গরম হয় না কিন্তু বেশি ঠান্ডা হয়ে যায়, মানে সে আর চুপচাপ থাকে, কথা বলে না। কিন্তু ওই যে যন্ত্রণাটা, কারণ তখন ওই অজ্ঞান করার এরকম ওষুধ তৈরি হয়নি, তো পরবর্তীতে এই ছিল একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি ছিল হচ্ছে তার শরীরে পুরো রক্তটা বের করে, নতুন কোনো রক্ত, কোনো মানুষের হতে পারে, ভেড়ার রক্ত হতে পারে, বের করে সেটা তার শরীরে দিয়ে দেওয়া। তো এইটাও আরও বেশি ক্ষতিকারক, কারণ এটাতে অনেকেই মানে মারা যেত, বাঁচার সম্ভাবনা খুব কম থাকতো, সেজন্য ব্রিটিশ সরকার এটাকে বাদই দিয়ে দিল। তার মানে এক প্রকার অবৈধ। কিন্তু ওই যে মাথা ছিদ্র করে বের করতে হবে, এটা আবার খুব কষ্টদায়ক বিধায় বড়লাট চাইলে রক্তটাই চেঞ্জ করে অন্য রক্তে দিতে, কিন্তু এটা যেহেতু অবৈধ, এটা খুব গোপনে করতে হবে। এবং সে তার ভাইকে খুব ভালোবাসতো। তো যাকে এই দায়িত্বটা দিল সে হচ্ছে এটা করতে গিয়ে অপারেশনে তো ভুল হতেই পারে, তার ছোটো ভাই পল মারা যায়। তো মারা যখন যায়, এখন যদি জানাজানি হয়ে যায় যে এই রক্ত পরিবর্তন করতে গিয়ে লোকটা মারা গেল, তখন বড়লাটের জন্য একটা বিশাল যে সে নিজে সরকারি লোক হয়ে এরকম অবৈধ একটা নিষিদ্ধ চিকিৎসা তার ছোটো ভাইয়ের উপর চালাইছিল, তখন সে কী করলো, নৃশংসভাবে তাকে খুঁচিয়ে যেভাবে ওখানে আছে গুপ্ত সমিতি নামে চীনাদের একটা সমিতি আছে, যারা খুঁচিয়ে এবং বুকে ছুরি মেরে অন্ডকোষ কেটে তারপর বুকে একটা সিল দিয়ে, ওদের যে সমিতির সিল দিয়ে হত্যা করতো। সেমভাবে যখন তার ছোটো ভাইটা মারা গেল, এইভাবেই তাকে মেরে চীনাদের যে পল্লী থাকে ওখানে ফেলে দেওয়া হলো। গল্প শুরুটা ওই জায়গা থেকে, যাতে সবাই ধারণা করে যে চীনারাই ওই গুপ্ত সমিতির লোকরা একে হত্যা করছে, এবং এই যে অপচিকিৎসা বা অপবিজ্ঞান বা নিষিদ্ধ চিকিৎসার মাধ্যমে এটা সে যে মারা গেল, এটা আর হবে না, তাতে বড়লাট সেফ জোনে থাকবে। কিন্তু বড়লাট আরও চাইল কি যে এই যারা এর সাথে জড়িত তারা যেন কোনো সাক্ষী হিসেবে না থাকে। তো সেজন্য এর সাথে জড়িত ছিল ম্যাজিশিয়ান কার্টার নামে একজন এবং তার একজন সহযোগী। তাদেরকেও কৌশলে সে ম্যাজিক দেখানোর নাম করে একটা ম্যাজিকের ইয়েতে সেই সহযোগী যে ডাক্তার ছিল রিচার্ড, তাকে ওখানে হত্যা করা হলো। এবং হত্যার পরে সে হত্যাটা করা হলো ম্যাজিশিয়ান কার্টারের সাহায্যে। পরে বড়লাট ওই কার্টারকেও মেরে দিল, অস্ত্র দিয়ে গুলি করে তাকেও মেরে দিল, যাতে কোনো সাক্ষী না থাকে। এই হচ্ছে তখনকার ঘটনা। তো এই ঘটনার সেই 100 বছর পরে এসে যখন তুর্বসু এই তারিণীর ডিটেকটিভ যে অফিসটা ছিল সেটা নতুন করে খুললো, তো এই ঘটনা আবার দেবাশিস নামে একজন, সে ইতিহাস নিয়ে অনেক ঘাটাঘাটি করতো, সে কোনোভাবে জানতে পারে যে এরকম কলকাতায় তারিণী নামে একজন ছিল, সে এইসব করতো এবং তার কাছে কিছু অমূল্য পাণ্ডুলিপি থাকার কথা, যেটা প্রিয়নাথের ডায়েরি বা এই ধরনের। তো সে কোনোভাবে এটা খুঁজে পাচ্ছে না, সে তার পূর্বপুরুষদের খুঁজতে সে হঠাৎ করে একজন বিজ্ঞাপন দেখে যে তুর্বসু নামে একজন খুলছে এবং তারিণীর যে অফিস ঠিক সেই জায়গায়। তখন সে খুঁজে পেল এবং তাকে জাস্ট একটা ফেক কেস দিয়ে তার সাথে তার সম্পর্ক করলো এবং সম্পর্ক করে তুর্বসুর অফিসে যাতায়াত শুরু করলো। এবং সেখান থেকে খুঁজতে সে একদিন সে ওই কাগজপাতি আস্তে আস্তে ডায়েরি পাওয়া শুরু করলো এবং ডায়েরি থেকে সে পেজ ছিঁড়ে নিয়ে যাওয়া শুরু করলো বা ফটোকপি করে নিয়ে যাওয়া শুরু করলো। তো এইটা কোনো না কোনোভাবে সেই
চীনাদের যে সঙ্গ তারা জেনে যায়, এবং জেনে যাওয়ার পরে তারা ঠিক একইভাবে ওই দেবাশিসকে চেয়ারের সাথে বেঁধে উলঙ্গ করে মেরে খুঁচিয়ে তারপরে তাকে ওইভাবে মেরে ফেলে। এবং দেবাশিস লাস্ট মুহূর্তে যখন সে মারা যায় তখন একটা হোয়াটসঅ্যাপ করে তুর্বসুকে, যে তুর্বসু সব জানে, এই ধরনের কিছু আর কি। তো তখন পুলিশ তুর্বসুকে সন্দেহ করে যে তাকে কেন দেবাশিস দা মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপ করলো। এইভাবেই পুলিশ তাকে জেরা করা শুরু করে। তখন সে ঘটনাগুলো বলতে থাকে, আর এই বলতে বলতে এই কাহিনী আগাতে থাকে। তো কাহিনীর শেষ পর্যায়ে এসে যেটা হয় যে মূল যে উপযোগ্য বিষয় দাঁড়ায় যে যেহেতু এই প্রিয়নাথের ডায়েরি নিয়েই কথা, ওই তার যে প্রপিতামহ বলিয়া যেটাই বলি, তার ব্যাপারটা নিয়ে, যেহেতু তার লেখা নিয়ে, তার ডায়েরি নিয়ে এটা কথা, তাহলে ওইগুলো খুঁজে বের করতে হবে। এখন সেইগুলো খুঁজে কীভাবে পাওয়া যায়, খুঁজতে তার একটা ক্লু পাই যে একটা ডিরেক্টর আছে। তার মধ্যে ডিরেক্টর বলতে এক ধরনের একটা চেয়ারকে বোঝাচ্ছে, যেখানে কেউ বসলে এবং তার নিচে কোথাও একটা চাপ দিলে একটা গোপন কক্ষ থাকে, সেখানে এটা থাকতে পারে। তো শেষ পর্যায়ে এসে খুঁজতে একদিন এই তুর্বসু ঠিকই চেয়ার পেয়ে যায় এবং চেয়ারের নিচে এসে চাপ দেয়, চাপ দিয়ে দেখে যে সেখান থেকে একটা লাল মোড়াটে বাঁধা বই বেরোচ্ছে, কিন্তু এছাড়া ওখানে আর কোনো কিছু নাই। তো শেষ মুহূর্তে আসলে ওই তারিণীর ডায়েরি বা প্রিয়নাথের যে ডায়েরিটা ছিল, যেখানে সব কিছু উল্লেখ থাকে, পুরো ঘটনাটা আসলে পাওয়া যায় না, অল্প কিছু পাওয়া গেছে। এইভাবে অসমাপ্ত অবস্থায় এই বইটা শেষ হয়ে যাচ্ছে একটা কাহিনী। তবে এখানে যেহেতু ডিটেকটিভ বললাম, প্রত্যেক পড়তে বিভিন্ন রোমাঞ্চকর আছে। এখানে ম্যাজিকের বিশাল একটা প্রভাব, ম্যাজিক খেলার, এখানে নষ্ট করার একটা প্রভাব, মদ খাওয়ার একটা প্রভাব, ইংরেজদের বিশাল একটা প্রভাব আছে, রাজনৈতিক একটা প্রভাব আছে, সব কিছু মিলেই বইটা। তবে মেন জিনিস এসে দাঁড়ায় যে ওই সময়ের ঘটনাকে সেই তুলে ধরার চেষ্টা করা হয় এতদিন পরে এসে, কিন্তু শেষ পর্যন্ত আসলে তারা সেই আসল বইটি উদ্ধার করতে পারেনি। এভাবেই বইটি আসলে শেষ হয়ে যায়। তবে এই বই লেখার পিছনে লেখকের যে প্রচেষ্টা, সেটাকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে। আর একটা জিনিস, সূর্যতামসী হচ্ছে এই বই 3টা খণ্ডে বিভক্ত। এটা প্রথম খণ্ড, এই পরবর্তীতে আরও 2টা খণ্ড আছে। সেই 2টা খণ্ড আমার সংগ্রহে আছে। আশা করি অন্য কোনো এক সময় এটা অবশ্যই এই নিয়ে আলোচনা করা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।